আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ সর্বশেষ আপডেট সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। ইরান নিয়ে নতুন পরিকল্পনা জানালো ইসরায়েল। এদিকে যুদ্ধের জন্য প্রস্তুত, পারমাণবিক কর্মসূচি চলবে, ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি। জানাবো পাকিস্তান সীমান্তের কাছে সামরিক মহড়া ভারতের, ফের উত্তেজনা। এদিকে গাজাকে ঘিরে ইসরায়েলের নতুন পরিকল্পনা ফাঁস। সর্বশেষ জানাবো নেতানিয়াহুকে হত্যা চেষ্টার অভিযোগে এক নারী গ্রেপ্তার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে প্রতিবেশী দেশগুলোতে একের পর এক হামলা করে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে ইসরায়েল। গেল মাসে ইসরায়েলের বিমান বাহিনী শত শত ফাইটার জেট নিয়ে ইরানে হামলা চালায়। 12 দিন লড়াইয়ের পর আমেরিকার হস্তক্ষেপে থেমে যায় ইরান ইসরায়েল সংঘাত। তবে এখনও রয়ে গেছে সেই হামলার রেশ। এরই মধ্যে ইসরায়েল জানালো ইরানের বিরুদ্ধে শেষ হয়নি যুদ্ধ। মঙ্গলবার ইসরায়েলের চিফ অব স্টাফ ইয়াল জামির জানান, ইরান তার অক্ষরা তেল আবিবের নজরে রয়েছে। ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি। সেনাবাহিনীর একটি মূল্যায়ন মিটিংয়ের সময় তিনি এসব মন্তব্য করেন। এমনকি ব্যাপক মাত্রায় সমন্বিত অভিযানের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন ইসরায়েলি এই সামরিক কর্মকর্তা। তিনি জানান, ইসরায়েলি বাহিনী সিরিয়া ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দুর্বল করতে কাজ করে যাবে, পাশাপাশি তাদের কৌশলগত সক্ষমতা অর্জনেও বাধা দেবে। পশ্চিম তীর ও গাজায় নিজেদের অভিযান চালিয়ে যাবার কথা জানান জামির। এদিকে যুদ্ধের জন্য প্রস্তুত, পারমাণবিক কর্মসূচি চলবে, ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে। ইসরায়েল যদি নতুন করে যুদ্ধ শুরু করে তাহলে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ইসরায়েল ও ইরানের মধ্যে বর্তমান যুদ্ধবিরতি বেশি দিন টিকবে না বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, আল জাজিরাকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন মাসুদ পেজেশকিয়ান। বুধবার এই সাক্ষাৎকারটি প্রচারিত হয়। গত মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের ভয়াবহ সংঘাত শেষ হওয়ার পর এটিই ছিল তার প্রথম টেলিভিশন সাক্ষাৎকার। ওই সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। এদিকে মাসুদ পেজেশকিয়ানের ওই বক্তব্য এমন এক সময় এলো যখন পশ্চিমা দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করছে। যদিও বেশ কিছু প্রতিবেদনও দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় প্রত্যাশিত মাত্রায় ক্ষতি হয়নি। পেজেশকিয়ান বলেন, ইসরায়েল যদি আবারও হামলা চালায় তাহলে আমরা প্রস্তুত আছি এবং প্রয়োজনে ইসরায়েলের ভেতরে গিয়ে হামলা করতে পারব। তিনি বলেন, এই যুদ্ধবিরতিতে আমরা টেকসই বলে মনে করি না, তাই যে কোনো পরিস্থিতির জন্য আমাদের সেনাবাহিনী প্রস্তুত। ইসরায়েল আমাদের ক্ষতি করেছে, আমরা তাদের গভীরে গিয়ে আঘাত করেছি, তবে তারা তাদের ক্ষতির পরিমাণ গোপন করছে। তিনি আরও জানান, ইসরায়েলের হামলায় ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছেন এবং স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানের নেতৃত্ব ধ্বংস করে দেওয়া, তবে সে পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন। গত জুনে 12 দিনের সংঘাতে ইরানে 900 জনের বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে অনেকেই ছিলেন সাধারণ নাগরিক। অপরদিকে ইসরায়েলে নিহত হন কমপক্ষে 28 জন। যুদ্ধবিরতি কার্যকর হয় 24 জন। পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে, তবে সেটি হবে আন্তর্জাতিক আইন মেনেই। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। আমরা সেটি মেনে নিচ্ছি, কারণ আমরাও পারমাণবিক অস্ত্রের বিরোধিতা করি। এটি আমাদের রাজনৈতিক ও ধর্মীয়, মানবিক এবং কৌশলগত অবস্থান। তিনি আরও বলেন, আমরা কূটনীতিতে বিশ্বাসী, তাই ভবিষ্যৎ আলোচনা দুই পক্ষের মধ্যে লাভজনক সমাধান হতে হবে। হুমকি বা একতরফা শর্ত আমরা মানি না। ইরানের পারমাণবিক কর্মসূচি শেষ হয়ে গেছে বলে ট্রাম্প যে দাবি করছেন সেটিকে অলীক ধারণা বলে উড়িয়ে দেন তিনি। পেজেশকিয়ান বলেন, আমাদের ক্ষমতা আমাদের বিজ্ঞানীদের মাথায়, স্থাপনাগুলোতে নয়। পেজেশকিয়ান দাবি করেন, গত 15 জুন তেহরানে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল। ওই হামলায় তিনি হালকা আঘাত পান। তিনি বলেন, ইসরায়েল পরিকল্পনা করেছিল ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যার মাধ্যমে দেশকে বিশৃঙ্খলায় ঠেলে দেওয়া, যাতে সরকার পতন ঘটে, তবে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। সংঘাতের সময় যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক স্থাপনা হামলা চালায়, তখন ইরান কাতারের আল উদেইদ সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, আমরা কাতার ও কাতারের জনগণের বিরুদ্ধে কোনো শত্রুতা পোষণ করি না। ওই হামলা ছিল শুধু যুক্তরাষ্ট্রের ঘাঁটির বিরুদ্ধে। তিনি জানান, হামলার দিন তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ফোন করে বিষয়টি পরিষ্কার করেছিলেন। ইরানের এই প্রেসিডেন্ট বলেন, আমি স্পষ্টভাবে এবং সততার সাথে বলছি যে আমরা কাতার রাষ্ট্রের উপর আক্রমণ করিনি, বরং আমরা আমেরিকার একটি ঘাঁটিতে আক্রমণ করেছি যারা আমাদের দেশে বোমা হামলা চালিয়েছে। যদিও কাতার এবং কাতারের জনগণের প্রতি আমাদের সকল উদ্দেশ্যই ভালো এবং ইতিবাচক। পাকিস্তান সীমান্তের কাছে সামরিক মহড়া ভারতের, ফের উত্তেজনা।
ভারতের উত্তর পশ্চিমাঞ্চল রাজস্থানে পাকিস্তান সীমান্তের কাছে সামরিক মহড়া করতে যাচ্ছে ভারতের বিমান বাহিনী। 23 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত চলবে এই মহড়া। আর এতে অংশ নেবে সুখোই Su-30 রাফায়েল মিরেজ 2000 সহ ভারতীয় বিমান বাহিনীর অগ্রসর সব যুদ্ধ বিমান। যুদ্ধ বিমানের পাশাপাশি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের কার্যকারিতাও পরীক্ষা করা হবে। ভারতের বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এই মহড়া তাদের নিয়মিত সামরিক কার্যক্রমের অংশ। বিমান বাহিনীর এক কর্মকর্তা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে বলেন, এটা পূর্ণাঙ্গ নয়, আংশিক মহড়া। বিমান বাহিনীর 2টি অথবা 3টি কমান্ড এই মহড়ায় অংশ নেবে। এ ধরনের মহড়া আমরা নিয়মিতই করে থাকি। এবারের মহড়া হবে রাজস্থান আন্তর্জাতিক সীমান্তের কাছে। আমরা আগেই নোটিশ জারি করেছিলাম, সেখানে বলা হয়েছিল এই মহড়া চলার সময় অর্থাৎ আগামী 23 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত কোনো বিদেশি সামরিক বা বেসামরিক বিমান যেন রাজস্থানের আকাশ ব্যবহার করে থেকে বিরত থাকে। বিমান বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, এই মহড়ার মূল লক্ষ্য ভারতীয় বিমান বাহিনীর রাত্রিকালীন অপারেশন পরিচালনার সক্ষমতা যাচাই। প্রসঙ্গত, গত এপ্রিলে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে মে মাসের প্রথম দিকে 4 দিন সংঘাত চলেছে ভারত ও পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে। সেই সংঘাতের 2.5 মাসের মাথায় পাকিস্তান সীমান্তের কাছে মহড়ার আয়োজন করেছে ভারত। ভারত ঐতিহাসিকভাবে সমরাস্ত্র সামরিক যানবাহনের জন্য রাশিয়ার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। মহড়ায় যেসব বিমান অংশ নিচ্ছে সবই রাশিয়া থেকে কেনা। ফিলিস্তিনের গাজা একসময় যেখানে ছিল শান্ত সুখী এক জনবসতি, আজ দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনে তা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে, যেখানে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 59,000, আহত আরও অসংখ্য। বোমা, ক্ষেপণাস্ত্র আর গুলি করে হত্যার পাশাপাশি এখন খাবার সরবরাহ বন্ধ করে দিয়ে গোটা ফিলিস্তিনকে মৃত্যুকূপে পরিণত করতে চায় তেল আবিব প্রশাসন। অথচ আন্তর্জাতিক আইন লঙ্ঘন আর ঘোরতর মানবতাবিরোধী অপরাধের জন্য এতটুকু অনুশোচনা নেই ইসরায়েলের। উল্টো পশ্চিমা বিশ্বকে তারা নিয়ে যাচ্ছে গাজাকে ঘিরে উচ্চাবিলাসী পরিকল্পনার দিকে। কয়েকদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল গাজ ঘোষণা দেন তিনি রাফা শহরের ধ্বংসস্তূপের উপর একটি মানবিক শহর তৈরি করতে চান। প্রাথমিকভাবে সেখানে 6 লাখ ফিলিস্তিনিকে রাখা হবে, পরে পুরো 21 লাখ গাজার জনগোষ্ঠীকেই সেখানে স্থানান্তর করা হবে। তবে এই পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে এবং এর বাস্তবায়ন নিয়ে চলছে তুমুল বিতর্ক। কিন্তু এখানে শেষ নয়। গেল মঙ্গলবার ইসরায়েলের সংসদ নেসেটে গুশ কাফিতে ইহুদি উপস্থিতি পুনরুদ্ধার বিষয়ক কমিটিতে আরও এক বিস্ফোরক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এই প্রস্তাবের মূল বিষয়বস্তু হল গাজাকে ফিলিস্তিনিদের থেকে সম্পূর্ণ খালি করে সেখানে ইহুদি বসতি স্থাপনাকারীদের জন্য একটি অত্যাধুনিক বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরিত করা। তাদের এই কল্পনার নতুন নাম দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের হংকং। প্রস্তাবনা অনুযায়ী গাজায় যা কিছু অবকাঠামো আছে সেগুলো ভেঙে ফেলা হবে। এরপর সেখানে গড়ে উঠবে শুধু ইসরায়েলিদের জন্য একটি হাইটেক নগরী, যেখানে থাকবে মুক্ত বাণিজ্য অঞ্চল, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পরিবহন ব্যবস্থা, বিলাসবহুল বাড়িঘর এবং এমনকি গাজার উপকূলে কৃত্রিম দ্বীপপুঞ্জ। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম জানিয়েছে, এই পরিকল্পনাটি তৈরি করেছে গুশ কাতিব রেসিডেন্স ফ্রম রিটার্ন অ্যান্ড ভিক্টরির মতো কঠোর ইহুদি বসতি স্থাপনাকারী গোষ্ঠীগুলো। তবে এই পরিকল্পনা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও ইসরায়েলের 2 কঠোর ডানপন্থী রাজনীতিবিদ নেতারা এই প্রস্তাব সমর্থন করেছেন। তাদের মতে এটি যুদ্ধের পর গাজায় ইসরায়েলের অবৈধ দখলদারিত্বকে আরও শক্তিশালী করবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা চেষ্টার অভিযোগে এক নারীকে মধ্য ইসরায়েল থেকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেটের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি ওই নারী বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে হামলার পরিকল্পনা করছিলেন। শিনবেট জানায়, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ষড়যন্ত্র জড়িত থাকার অভিযোগ রয়েছে, তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। এহেন পরিস্থিতিতে গত বছরের অনুরূপ একটি ঘটনার কথা আবারও সামনে এসেছে। 2024 সালের সেপ্টেম্বর মাসে ওয়ালা নিউজ জানায়, ইরানের সাথে সহযোগিতার অভিযোগে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার সন্দেহে এক ইসরায়েলি নাগরিককে আটক করা হয়। ইসরায়েলি মিডিয়ার দাবি, ইরান ওই ব্যক্তিকে নেতানিয়াহু, তৎকালীন প্রধানমন্ত্রী ইয়েভ গ্যালান্ট এবং তৎকালীন শিনবেট প্রধান রোনেনবার্গকে হত্যা করার লক্ষ্যে নিয়োগ দিয়েছিল। শিনবেট ও পুলিশ জানিয়েছিল, তুরস্কে অবস্থানকালে ওই ব্যক্তি ইরানি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করেন। এমন প্রমাণের ভিত্তিতে তাকে গত আগস্টে গ্রেপ্তার করা হয়েছিল। তারা আরও জানায়, ওই ব্যক্তি একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তুরস্কের সীমান্ত পেরিয়ে ইরানি ভূখণ্ডেও গিয়েছিলেন। সেখানে গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সাথে সরাসরি সাক্ষাৎ করেছিলেন।